নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসছি আজকের ধোকার তরকারি। আমার বন্ধুরা যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে আমি এই ধোকার ডালনা রান্না করব। আপনারা আমার সবাই সাথে থাকবেন। চলুন এবার রান্না করতে যাই। আমার এই ধোকা রান্না করার জন্য আমি নিয়েছি পোস্তদানা, কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা। আমি এটা পেস্ট করে নেব। আর একটু জল দিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। যাদের শিলপাটা আছে তারা শিলপাটায়ও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার নিলাম ডাল, আর ছোলার ডাল বলেন বা বুটের ডাল বলেন, সেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার এটাকেও আমি পেস্ট করে নেব। তবে এই পেস্টটা একটু দানা দানা থাকবে, একেবারেই মিহি করা যাবে না। একেবারে মিহি করলে খেতে অতটা ভালো লাগবে না। পেস্টটা তৈরি হয়ে গেল। দেখেন বন্ধুরা, আমি কীরকম করে নিয়েছি। এভাবে দানা দানা করে নিতে হবে, একেবারে পেস্ট করে নেওয়ার দরকার নেই। এবার চলুন রান্না করতে যাই। আমি কড়াইতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার চুলার আঁচটা মিডিয়াম আছে। এবার দিয়ে দিলাম জিরা, আর এই জিরা দেওয়ার পর ডালের এই পিউরিটা দিয়ে দিলাম। কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে এই ডালটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, সেই জন্য খুব দ্রুত করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দেব একটু হলুদ, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এবার মরিচের গুঁড়া দিয়ে এই ডালকে আমি সাথে সাথে খুব ভালো করে মাখায় নেব, যাতে এই সব হলুদ, মরিচ, লবণ এর মধ্যে সব জায়গা খুব ভালোভাবে মেখে যায়। এটা কিন্তু বেশি হয়ে গেলে আর এটাকে শেপ দেওয়া যায় না, তাই এটাকে দ্রুতই কাজ করতে হয়। এই কাজটুকু খুব তাড়াতাড়ি করতে হয়। যে যেখানে বসে দেখছেন তাদের বলবো, যারা কখনোই রান্না করেননি তারাও যদি এই পদ্ধতিতে এটা রান্না করেন, এটা কিন্তু খেতে আসলেই খুব ভালো হয়। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব এটা রান্না করতে। ওটা স্টিলের থাল নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে নিলাম। এবার একটু মাখায় নেব, যাতে দ্রুত এই ধোকার শাঁসটা তুলে নেওয়া যায়। এবার এর মধ্যে ঢেলে দেব এই পুরো অংশটা। এই ডাউলের পিউরিটা শক্ত শক্ত থাকতে থাকতেই কিন্তু চেপে চেপে এটা শাঁস দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আর একে শাঁস দেওয়া সম্ভব হবে না। তাই যতটা পারা যায় আমি শক্ত শক্ত করেই নিয়েছি। এখন একটু চেপে চেপে আরও শক্ত করে নিতে হবে, যাতে এটা খুলে না যায় ভাজার সময় বা রান্না করার সময়, যাতে খুলে না যায়। সেই জন্য এভাবে চেপে চেপে নিতে হবে, তাতে আরও এটা শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে বরফি আকৃতি করে কেটে নেব। আপনাদের যে যেরকম সাজ দেয়া দরকার সে সেরকম কেটে নিতে পারেন। আমি আমার মতো করে কেটে নিলাম। আপনাদের যদি অন্যরকমও কাটতে ইচ্ছা করে কাটতে পারেন, তবে এই কাটাটা সম্পূর্ণই নিজের উপর নির্ভর করে। আমি আজকে পুরো নিরামিষ রান্না করব, তবে এটা নিরামিষ না রান্না করে এটাকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কিন্তু আরও খেতে ভালো লাগে। তবে এর মধ্যে অবশ্যই মশলাগুলো দিতে হবে। মশলাগুলো না দিলে কিন্তু এর স্বাদ হবে না। কিছু জিনিস আছে রান্না করতে গেলে হালকা মশলা দিয়ে রান্না করা যায়, খেতে খুব ভালো হয়। কিন্তু এই ধোকার ডালনা কিন্তু কম মশলা দিয়ে রান্না করলে মোটেও ভালো লাগবে না। তাই খেয়াল করতে হবে, মশলা দার করতে হবে, আর অবশ্যই মশলা দিতে হবে। যে যেখানে বসে দেখছেন আমার এই রেসিপিটা, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। তাকে বলবো যাওয়ার সময়, দেখে যাওয়ার সময় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা পুরানো বন্ধু আছে, যারা আমার হাতে হাত রেখে আমার রান্নাঘরে চলে আসছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার এগুলো কিন্তু সব কাটা শেষ। আমি সব রান্না করব না, অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে রান্না করব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব এটা ভাজার জন্য। অবশ্যই খুব ভালো করে এটা ভেজে নিতে হবে, তবে বেশি আবার ভাজা যাবে না। ভাজার জন্য একটা পদ্ধতি হচ্ছে, প্রথমে একটা দিয়ে একটু ওয়েট করতে হবে, তারপরে বাকিগুলো দিতে হবে। একবারে যদি টপ টপ করে সবগুলো দিয়ে যায়, অনেক সময় খুলে যেতে চায়। সেই জন্য একটা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করে তারপরে বাকিগুলো দিতে হয়। তাহলে দেখবেন বন্ধুরা, এগুলো খুলবেও না, যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। আমি উল্টে উল্টে ভেজে নিলাম, তবে খুব বেশি ভাজার দরকার নেই। একটু একটু
যখন লাল লাল হবে তখন এটা ভেজে তুলে নেব। আমার সবগুলোই কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার ভাজা। দেখেন বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভাজিনি, হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি বাকিগুলোও ভেজে নেব। এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আলু, একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এই আলুগুলোকেও ভেজে নেব। এই আলুগুলো একটু মোটামুটি করে ভেজে নিলেই হবে, খুব একেবারে খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম, দিয়ে দিলাম তেল। এই তেলের মধ্যে এবার একে একে আমি সব মশলাগুলো দেব। দেখেন বন্ধুরা, জিরা দিলাম, আস্ত জিরা, তবে কিন্তু খুব একটা বেশি না, সামান্য। এবার দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, আর দিলাম আদা বাটা আর জিরা বাটা। আদা বাটা আর জিরা বাটা বন্ধুরা অবশ্যই এভাবে তেলের মধ্যে নেড়ে নেবেন, তাহলে এর গন্ধটা দ্রুত চলে যায়। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর একটু জলও দিয়ে দিলাম। যে কোনো রান্না মশলা কষানোর মধ্যেই কিন্তু স্বাদ হয়। এবার দিলাম হলুদের গুঁড়া। এই মশলাগুলো খেয়াল করে দিতে হবে। মশলা যদি আমি খেয়াল করে দিতে না পারি তাহলে কিন্তু কোনো রান্নাই ভালো হবে না। দেখেন বন্ধুরা, আমি একটা একটা দিচ্ছি আর একটু নাড়া দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। এবার দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, যেটা রং করার জন্য আমি ব্যবহার করলাম। আমি এবার এভাবে মশলাটা কষাবো আর এর মধ্যে বাকি জিনিসগুলো একে একে দেবো। দেখেন একটু জল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু আমি রং করার জন্য মরিচ দিয়েছি, অতটা ঝাল হবে না, আর একটা কাঁচা মরিচ দিয়েছি, তাতে কিন্তু কাজ হবে না। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। মোটামুটি আমার মশলাগুলো কিন্তু প্রায় দেয়া হয়ে গেছে। এবার কাজ হচ্ছে কষানো। আর যখন তেল চলে আসলো আর গন্ধটাও একটু ভাজা ভাজা হলো, তখন আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম, যাতে আরও একটু, যেহেতু মশলাটা আমি কষাবো সেই জন্য আলুর সাথে কষালে আলু সিদ্ধ হয়ে যাবে আর মশলাও কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম একটু চিনি, অবশ্যই চিনি দিবে। নিরামিষ তরকারিতে চিনি না দিলে কিন্তু এ তরকারি ভালো লাগে না, সেই জন্য অবশ্যই বলবো যে কোনো নিরামিষ তরকারিতে অবশ্যই চিনি দিতে হবে। এবার দিয়ে দিলাম গরম জল। ঠান্ডা জল দিবেন না, অবশ্যই গরম জল দিবেন। যে যেখানে বসে দেখছেন তাদের আবার বলবো, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আপনার কাছে আমি ঋণী হয়ে রইলাম। পথ চলতে চলতে আপনার সাহায্য নিয়েই আমি পথ চলে গেলাম। নতুন নতুন বন্ধুরা যারা আমার এই রান্নাঘরে চলে আসছেন তাদের বলবো, অবশ্যই কমেন্ট করবেন, কি দিলে ভালো হতো, আরও কিভাবে রান্না করলে ভালো হতো সেটা অবশ্যই বলবেন। এটা অনেকটা হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ রান্না করার দরকার হয় না, যেহেতু মশলা কষানো, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু রান্না করলেই হয়ে যায়। একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, বেশি একটা না। চলুন বন্ধুরা, দেখুন আমার এই ধোকার ডালনাটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। এটা দেখতেও যতটা ভালো হয়েছে, এটা খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগছে। আমি এই রান্নাটা প্রথমে যেখানে খেয়েছিলাম ভেবেছিলাম আসলে কী রান্না করছে। পরবর্তীতে আমি এই ইউটিউব দেখে দেখে আমি কিন্তু এই রান্নাটা শিখেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।